খেয়া দৌড়ে এসেই এক লাফে নির্ঝরের গলা জড়িয়ে নিজের সম্পূর্ণ ভর তার উপর ছেড়ে দিল। আচমকা হওয়ায় নির্ঝর টাল সামলাতে না পেরে ড্রেসিং টেবিলের উপর পড়ে যায়। টেবিলের কর্নারে মাথা ঠুকে যেতেই সে চাপা আর্তনাদ করে ওঠে। বাম হাতে খেয়াকে আগলে ওভাবেই বসে থাকে নির্ঝর। ডান হাতটা পেছনে নিয়ে মাথার আঘাতপ্রাপ্ত স্থান স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তার হাত ভিজে যায়। হাতটা সামনে এনে মেলে ধরতেই টকটকে লাল রক্ত চোখে পড়ে। তার মাথা চক্কর দিয়ে ওঠে। সে দ্রুত দু চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয়। সে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে। খেয়াকে জিজ্ঞেস করে, কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? খেয়ার যেন হুঁশ নেই। খুশিতে সর্বাঙ্গ ঝলমল করছে। সে একগাল হেসে বলল, আপনি জানেন আমাদের অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট দিয়েছে? আমি মাত্র আমার রেজাল্ট দেখলাম। আমি পাশ করেছি নির্ঝর। সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেছি। নির্ঝরের ব্যথাতুর মুখে হাসি ফুটে ওঠে। সাথে বুকের ভেতর প্রশান্তির ঢেউ বয়ে যায়। আজ প্রথম খেয়া তাকে শুধু নির্ঝর, অনলি নির্ঝর বলে ডেকেছে। সে কিছু বলতে নেয়, কিন্তু খেয়াকে জড়িয়ে রাখা তার হাতটা বারবার ঢিলে হয়ে আসতে চায়। সে ছাড়ে না, জোর করে আবার শক্ত করে ধরে। খেয়া নিজে থেকে এই প্রথমবার তাকে জড়িয়ে ধরেছে, তার কাছে এসেছে। সে কি করে তাকে দূরে ঢেলে দেবে? সে কাঁপা কাঁপা গলায় বলল, তোমার রেজাল্টে আমি অনেক খুশি হয়েছি। তুমি খুশি হয়েছ তো? ও মা, খুশি হব না কেন? আমি প্রচুর খুশি হয়েছি। ইচ্ছে হচ্ছে মাইক দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিই যে আমি পাশ করেছি। আপনি তো জানেনই আমি কি অবস্থার মধ্যে পরীক্ষা দিয়েছি। তুমি চাইলে আমি মাইক ভাড়া করে সারা পৃথিবীকে জানাতে পারি। ডোন্ট ট্রাই টু বি ফানি। নির্ঝর কিছু বলতে চায়, কিন্তু পারে না। তার হাত দুটো ঢিলে হয়ে আসে। বিড়বিড় করে বলে, খেয়া তরি, আমাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাও। আমার মাথা ফেটে গেছে। খেয়া চমকায়। নির্ঝরের অস্পষ্ট কথায় এতক্ষণে তার হুঁশ ফেরে যেন। সে সরে আসতে নিতেই নির্ঝর রক্তমাখা হাত দিয়ে তার হাত চেপে ধরে। সে হাতের দিকে চেয়ে ভয়ার্ত গলায় বলে, রক্ত? আপনার হাতে ব্লাড কোথা থেকে আসলো? নির্ঝর আর কিছু বলতে পারে না। খেয়ার গায়ের উপর ঢলে পড়ে। সে নির্ঝরকে ধরে ফেলে। নির্ঝরকে বেশ কয়েকবার ঝাঁকিয়ে বলে, কি হয়েছে আপনার? কথা বলুন, প্লিজ কিছু বলুন। কিন্তু সে রেসপন্স করে না। দ্রুত নির্ঝরের মাথার পেছনের দিকে নজর দেয়। তার বুকের ভেতর ধক করে ওঠে। মাথার ব্যাকসাইড থেকে চুল বেয়ে রক্ত ঝরছে। ভয় খেয়া হাউমাউ করে কেঁদে দেয়। নিজের শাড়ির আঁচল চেপে ধরে আঘাতের জায়গায়। তারপর চিৎকার করে সবাইকে ডাকে। কয়েক মিনিটের মধ্যে ড্রাইভার চাচার সাহায্যে নির্ঝরকে হাসপাতালে নিয়ে যায়। 17 হসপিটালের বারান্দায় 502 নম্বর কেবিনের সামনে খেয়া পায়চারি করছে। তার শাড়ি একদম এলোমেলো হয়ে গেছে, সাথে মলিন মুখ। একটু পর নার্সকে বলে সে নির্ঝরের কেবিনে প্রবেশ করল। নির্ঝরকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। ঘণ্টা খানেক পর জ্ঞান ফেরার কথা। সে এগিয়ে গিয়ে নির্ঝরের বাম পাশের টুল টেনে বসল। নির্ঝরের মাথায় ব্যান্ডেজ করা। মুখটা কেমন ফ্যাকাশে, পাণ্ডুর মতো হয়ে গেছে। বেশি ব্লাড বের হয়েছে। খেয়া হাত বাড়িয়ে নির্ঝরের বাম হাতটা ধরল। ডান হাতে স্যালাইন লাগানো।
নিজেকে কেন জানি তার অপরাধী মনে হচ্ছে। তার জন্যই নির্ঝর আজ হসপিটালাইজড। ছি, সে কেমনে এমন কাজ করল? এমন করে নির্ঝরকে জড়িয়ে ধরল যে সে সরাসরি মাথায় আঘাত পেল। একদম হসপিটালে অ্যাডমিট হতে হল। খেয়া ঝোড়ো করে কেঁদে দিল। কথায় আছে না, যত হাসি কত কান্না। নিজের রেজাল্ট শুনে যতটা না খুশি হয়েছিল, নির্ঝর অসুস্থ হয়ে পড়ায় তার সমান্ত দূরে থাক, তার তিনগুণ বেশি কষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ পর খেয়ার হাতের ভাঁজে থাকা নির্ঝরের হাতটা নড়ে উঠল। খেয়া ব্যতিব্যস্ত হয়ে নির্ঝরের দিকে তাকাল। কয়েক সেকেন্ড পর নির্ঝর চোখ খুলল। চোখ খুলেই খেয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। বিনিময়ে খেয়া কান্না সজল চোখে একটু হাসার চেষ্টা করল। ঝটপট বলল, এখন কেমন লাগছে? আপনি ঠিক আছেন? নির্ঝর মুচকি হাসল। হেসেই হালকা করে বলল, হু। খেয়া এই প্রথম লক্ষ্য করল নির্ঝর হাসলে তার চোখও হাসে। সে হাসলে তার চোখও কি হাসে? একদিন আয়নাতে পরখ করতে হবে। তবে নির্ঝরের হাসির মতো তার হাসিও কি সুন্দর? নির্ঝরের হাস্যোজ্জ্বল প্রতিচ্ছবি এত অপরূপ কেন? এসব কি ভাবছে সে? তড়িৎ গতিতে নির্ঝরের হাতটা ছাড়িয়ে একটু পিছিয়ে বসল। সে সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে নির্ঝরের থেকে একটু দূরে থাকবে। না, একটু নয়, যথেষ্ট দূরে থাকবে। নির্ঝর বাম হাতটা দিয়ে নিজের মাথাসহ কপালের ব্যান্ডেজ স্পর্শ করল। চোখের মণি ঘুরিয়ে একটু দেখারও চেষ্টা করল, কিন্তু দেখতে পারল না। পরমুহূর্তে খেয়ার দিকে তাকিয়ে বলল, নুহা কোথায়? এখানে এসেছিল? জি, এখানে থাকতে চেয়েছিল। অনেক বুঝিয়ে জমিলা খালার সাথে বাসায় পাঠিয়েছি। ভালো করেছ। তারপর কিছুক্ষণ দুজন চুপচাপ রইল। খেয়া নিজে থেকে বলল, রাত বেড়ে যাচ্ছে। আজকের রাতটা এখানেই থাকবেন নাকি বাসায় যাবেন? ডাক্তার কিন্তু ফুল রেস্টে থাকতে বলেছেন। নির্ঝর একটু হেসে বলল, তুমি তো খুব সাংঘাতিক মেয়ে। প্রথমবার নিজে থেকে জড়িয়ে ধরেই হসপিটালে ভর্তি করলে। খেয়া কেঁদে দিল। কান্না করতে করতে বলল, সরি। রেজাল্ট শুনে নিজের মধ্যে ছিলাম না। অনেক বেশি খুশি হয়েছিলাম। সেজন্য হুট করে। তোমার মনে হয়েছিল সারা বাংলাদেশে তুমি একাই পাস করেছ নাকি? একদম টিচ করবেন না, বলে খেয়া আরো জোরে কান্না শুরু করল। নির্ঝর ছোট্ট করে ধমক দিয়ে বলল, কান্না করছো কেন? কথায় কথায় কাঁদতে বারণ করেছি না? অল্পতে এই পানি নামক পদার্থটা বের করে কি শান্তি পাও বলো তো? খেয়া চোখের জল মুছে বলল, চোখের পানি কোনো সাধারণ পানি নয়। উইলিয়াম ফ্রে নামক এক ব্যক্তি এই চোখের পানি নিয়ে 15 বছর গবেষণা করেছেন। তিনি বলেছেন, চোখের পানি কোনো সাধারণ পানি নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল ও ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। শুধু পানি হলে এটি ঘর্ষণের ফলে চোখ জ্বালাপোড়া করত। শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে হলে জমে বরফ হয়ে যেত। কিন্তু তা হয় না। বুঝতে পেরেছেন? জ্ঞানী জ্ঞানী কথা শুধু আপনি জানেন। আমিও কিছু কিছু জানি। নির্ঝর হো হো করে হেসে উঠল। তার হাসির শব্দে বারান্দার জানালা দিয়ে দু একজন উকি দিয়ে চলেও গেল। খেয়া তাকে বলল, এত জোরে হাসবেন না, ব্যথা বেড়ে যাবে। মাথার আঘাতটা কি গুরুতর খেয়া? হু, অতটা গুরুতর না হলেও একদম হালকা নয়। ড্রেসিং টেবিলের কোণা অনেকখানি ঢুকে গর্ত হয়ে গেছে।
বেশি সেলাই লাগেনি, 3টে সেলাই দিতে হয়েছে, কিন্তু একটু গভীর, আবার যেন মেন্টার না হয়ে যাই। দুঃখিত, ভেরি সরি। নির্ঝর হাসতে হাসতে বলল, বাদ দাও তো, তোমার প্রথম হাতটা স্মরণীয় করে রাখার জন্য ধন্যবাদ। খেয়া মাথা নিচু করল। হঠাৎ নির্ঝর হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, কাছে আসো। কি? বলছি কাছে এসে বসো। অত দূরে কেন বসেছ? আমি এখানেই ভালো আছি, আপনিও ভালো থাকবেন। কাছে গেলেই আবার কোথাও ব্যথা দিয়ে ফেলতে পারি। নির্ঝর নিজের বাম হাতটা বুকের বাপাশে রেখে বলল, আমার থেকে অত দূরে বসে আছো তাতে যে এখানে ব্যথা করছে, জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেটা কেন বুঝতে পারছো না? শুধু বাহ্যিক ব্যথাটা কেন দেখতে পাও? খেয়া লজ্জায় মাথা নিচু করল। তার হার্টবিট আবার বেড়ে গেছে। এর শব্দ নির্ঝরের কান অবধি যদি যায়। ছি! সে শাড়ির আঁচল টেনে ঢেকে বসল। নির্ঝর এবার কিছুটা হুকুমের সুরে বলল, কাছে আসো। খেয়ার সারা শরীর কাঁপছে। কাঁপা কাঁপা হাতে টুল টেনে বসতে নিতেই নির্ঝর এক হাতে টেনে তাকে বেডে বসাল। খেয়ার ডান হাতটা মুখের কাছে নিয়ে হালকা করে ঠোঁট ছোঁয়াল। খেয়া চমকে বলল, কি করছেন? নির্ঝর উত্তর দিল না। খেয়ার হাতটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করল। একটু পর ধরা গলায় বলল, আই লাভ ইউ খেয়াতরি। খেয়া চোখ তুলে নির্ঝরের দিকে তাকাল। তার বুকের ভেতর এক ধরনের ভালো লাগা কাজ করছে, অনেকটা স্রোতের মতো। তাকে ভাসিয়ে নিয়ে যেতে চাইছে অন্য ভুবনে, যেখানে সে নতুন করে স্বপ্ন দেখবে। তার প্রতিটা স্বপ্নে শুধু নির্ঝর নামক মানুষটার আনাগোনা থাকবে। তাদের ছোট্ট একটা সংসার হবে, জোড়া শালিকের মতো। একে অপরের মুখে খাবার তুলে দেবে, সংকটাপন্ন মুহূর্তে পাশে থাকবে একে অন্যের। খেয়া গভীর আগ্রহে নির্ঝরের দিকে চেয়ে থাকতে থাকতেই নির্ঝরের ভারী নিঃশ্বাসের শব্দ কানে আসল। আবার ঘুমিয়ে পড়েছে। সে নিজের হাতটা নির্ঝরের থেকে ছাড়িয়ে তার গায়ে চাদর টেনে দিল। হাতের স্যালাইন অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। মোবাইলটা হাতে নিয়ে বাসায় ফোন করল। ফোন রিসিভ করল জমিলা খালা। খালা, নুহা কি ঘুমিয়ে পড়েছে? হ মা। চিন্তা কইর না, ও আমারে অনেক পছন্দ করে। ছোটবেলা থেইকা হাতে হাতে বড় করছি তো তাই। খেয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, খালা, কিছু খাইয়ে ঘুমিয়েছে তো? হ, খাইছে। বাবাজির শরীর কেমন? জ্ঞান ফিরেছে, একটু সুস্থ এখন। আমরা আজ রাতে ফিরব না, কাল সকালে রিলিজ নিয়ে ফিরব। ড্রাইভাররে দিয়া তোমাগো রাতের খাবার পাঠায় দিচ্ছি। সময় মতো খাইও দুইজনে। ঠিক আছে খালা। এক বাটি স্যুপ পাঠিয়ে দিও সাথে। ঘুমাও তোমরা। রাখলাম। খেয়া কল কেটে দিল। মোবাইলে সময় এখন রাত 11টা। সে হসপিটালের জানালা দিয়ে বাইরে তাকাল। 18। গভীর রাতে পানির তৃষ্ণায় ঘুম ভাঙল নির্ঝরের। চোখ খুলে প্রথমেই খেয়াকে খুঁজল। খেয়া টুল টেনে বসে বেডে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডান হাতের দিকে তাকিয়ে দেখল হাতে স্যালাইনের সূচ লাগানো নেই। সে অর্ধেকের মতো স্যালাইন দেখে ঘুমিয়ে পড়েছিল। স্যালাইনটা যেহেতু শেষ, তার মানে রাত মোটামুটি বেশ হয়েছে। দুহাতে ভর দিয়ে সে উঠে বসল। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে, সাথে গাটা ম্যাজ ম্যাজ করছে। জ্বর টর আসবে নাকি?
তার জ্বর আসার আগে শরীর এমন ম্যাজ ম্যাজ করে। খেয়া এলোমেলো চুলে অবিন্যস্তভাবে শুয়ে আছে। নির্ঝরের বুকের ভেতর কষ্ট অনুভব করল। খেয়াকে এই অবস্থায় দেখে তার খারাপ লাগছে। রাতের বেলা বাসায় চলে গেলেই খেয়া ঠিকঠাক মতো ঘুমাতে পারত। ধুর, নিজেই নিজেকে গালি দিতে দিতে গায়ের চাদরটা খেয়ার শরীরে জড়িয়ে দিল। মুখের উপর পড়ে থাকা চুলগুলো বাম হাতে কানে গুজে দিল। তারপর সারা রুমে ঘড়ি খুঁজল। চোখে পড়লে না। হসপিটালে ঘড়ি থাকার কথা। এ রুমে নেই কেন? বেড থেকে বেশ দূরে টেবিল। টেবিলের উপর প্লাস্টিকের জগে পানি রাখা। সাদা প্লাস্টিকের বাহির দিয়েই চকচকে পানি চোখে পড়ছে। নির্ঝরের তৃষ্ণা দ্বিগুণ বেড়ে গেল। সমস্যা হলো এখন পানি পান করতে হলে তাকে হেঁটে টেবিল অবধি যেতে হবে। খেয়ার ঘুম যাতে না ভাঙে সেদিকেও নজর রাখতে হবে। সে প্রায় শব্দহীনভাবে বেড থেকে নেমে ফ্লোরে পা রাখতেই খেয়া ঝট করে মাথা তুলে তাকাল। দ্রুত নির্ঝরকে দুহাতে ধরে একদম পরিষ্কার স্বরে বলল, আপনি বিছানা থেকে নামছেন কেন? নির্ঝর হকচকিয়ে গেল। সে চাচ্ছিল খেয়ার ঘুম নষ্ট না করতে, অথচ সেটাই হল। সে স্বাভাবিকভাবে বলল, তোমার কি ইএসপি মানে এক্সট্রা সেন্সরি পারসেপশন বা সুপারন্যাচারাল পাওয়ার টাওয়ার আছে? এমন নিঃশব্দে উঠলাম, তারপরও ঠিকই টের পেলে। আপনি কি ভেবেছিলেন আমি ঘুমিয়ে পড়েছি? ভাবাভাবির কি আছে? তুমি তো ঘুমিয়েই পড়েছিলে। তোমার চোখের সামনে আমি বেশ কয়েকবার হাত নাড়াচাড়া করে দেখেছি তুমি গভীর ঘুমে। খেয়া হাসল। নির্ঝর মুগ্ধ হয়ে চেয়ে রইল তার দিকে। কি অমায়িক হাসি! খেয়া নির্ঝরকে পুনরায় বেডে শুয়ে বলল, আমার চোখ জাস্ট একটু লেগে এসেছিল, সেজন্য বন্ধ করেছিলাম। কিন্তু মস্তিষ্ক একদম সচল ছিল। কিছু লাগবে আপনার? পানি খাবেন? হু। খেয়া গ্লাসে পানি ঢেলে নির্ঝরের হাতে ধরিয়ে দিল। নির্ঝর এক চুমুক খেয়েই মুখটা বিকৃত করল। বলল, পানি কেমন জানি লাগছে, মানে স্বাদ পাচ্ছি না। ডাক্তার ডাকব? এত রাতে ডাক্তার ডেকে কি হবে? তাছাড়া সব ডাক্তার এখন রেস্ট নিচ্ছে। ইমার্জেন্সি না হলে আসবে না। ডাকলে হয়তো বড়জোর নার্স পাওয়া যাবে। তাহলে কি কোনো নার্সকে ডাকব? নার্স দিয়ে আমি কি করব? আমার সেবা শুশ্রূষা করার জন্য আমার ওয়ান এন্ড অনলি বউ আছে। নির্ঝরের মুখে বউ ডাক শুনে খেয়া লজ্জিত মুখে কয়েক পা পিছিয়ে গেল। নির্ঝর ডান হাত বাড়িয়ে বলল, হাত ধরো খেয়াতরি। খেয়াতরি। খেয়া মনে মনে দুবার উচ্চারণ করল। কি সুন্দর নাম! নাকি নির্ঝর বলেছে বলে তার কাছে সুন্দর লাগছে? কোনটা? কি হলো? হাত ধরতে বলেছি। ককেন? হাত ধরব কেন হঠাৎ? গাধি, আমি ওয়াশরুমে যাব। তুমি নিশ্চয়ই চাইবে না আমি আরেকবার কোথাও পড়ে গিয়ে মাথা ফাটাই। খেয়া ইতস্তত করে নির্ঝরের হাত ধরল। নির্ঝর তাকে এক হাতে প্রায় জড়িয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। খেয়ার আড়ালে সে মুচকি হাসল। সে যথেষ্ট সুস্থ এখন। তবুও কেন জানি খেয়াকে জ্বালাতে ভালো লাগছে। খেয়ার ছোট্ট ছোট্ট স্পর্শগুলো পেতে মন চাইছে। সে নানান বাহানায় খেয়াকে কাছাকাছি চায়। তুমিও ওয়াশরুমে ঢুকো। আমি একা বোধ হয় পারব না। খেয়া বিস্ফারিত নয়নে বলল, কি? হা হা, মজা করছিলাম। যাও, আমি একাই পারব। নির্ঝর ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। খেয়া সরে এসে বেডে পা তুলে বসল।
তার শীত শীত লাগছে। মিনিট 10 পর নির্ঝর বের হল। দরজা খুলেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইল। খেয়া তার দিকে কেমন জানি করে যেন তাকাল। তারপর এগিয়ে এসে নির্ঝরকে ধরে বেঁধে শোয়াল। আর কিছু লাগবে আপনার? এখন একটু ঘুমানোর চেষ্টা করুন। ডাক্তার রাত জাগতে বারণ করেছেন। তোমার ডাক্তার আর কি কি বলেছে? মাই গড! আগে বলো তো, এই ডাক্তার ইয়াং নাকি ওল্ডম্যান? কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আপনার মাথা কি সত্যি সত্যি গেছে? কই যাবে? কতদূর যাবে? মাথা তো ঘুরে ফিরে তোমার নামটাই জপ করবে। খেয়া কিছু না বলে টুলে বসল। নির্ঝর নিজের কপালের ব্যান্ডেজকৃত অংশে একটু হাত ছুঁয়ে বলল, খেয়া আমার জ্বর আসছে মেবি। তোমার হাতটা দাও তো, একটু চেক করো। আমার হাতকে কি থার্মোমিটার মনে হয়? এর আগে তো থার্মোমিটার হিসেবে ব্যবহার করেছিলে। তাহলে আজ দোষ কোথায়? আচ্ছা যাও, আমি চোখ বন্ধ করছি। নির্ঝর চোখ বন্ধ করল। খেয়া হাত বাড়িয়ে কপালের ব্যান্ডেজ স্পর্শ করল। সম্পূর্ণ কপালই ব্যান্ডেজ করা। নির্ঝর খপ করে খেয়ার হাত ধরে নিজের গলা স্পর্শ করাল। বলল, পুরো কপালই তো ব্যান্ডেজ করা। বুঝবে কিভাবে যে গায়ের তাপমাত্রা বেড়েছে কিনা? নির্ঝরের স্পর্শে খেয়া কেঁপে উঠল। দ্রুত হাত সরিয়ে বলল, জ্বর নেই তো। জ্বর আছে, তুমি বুঝতে পারছ না। ভেতরে ভেতরে জ্বর বইছে। আমার চাদরে শীত যাচ্ছে না। তোমায় জড়িয়ে ঘুমাতে হবে। খেয়া ছিটকে একটু পেছনে সরে গেল। তোতলানো স্বরে বলল, কি কি বলছেন? এটা হসপিটাল, ভুলে গেছেন? নির্ঝর দুহাতের তালু ঘষে একটু তাপ সৃষ্টির চেষ্টা চালাল। পরক্ষণে দুহাতে গরম ফু দিয়ে বলল, একদম ভুলিনি। আমি এই মুহূর্তে তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে চাই। হসপিটালে তোমার যদি সমস্যা হয় তাহলে এক্ষুনি বাসায় যাব। এখন কয়টা বাজে আপনার ধারণা আছে? না, নেই। বলো কয়টা বাজে? যতটাই বাজুক, আমি তোমাকে জড়িয়ে ধরব মানে ধরব। শুধু ধরব না, সাথে নিয়ে ঘুমাব। ছি, এখন রাত 3টের বেশি বাজে। আপনি ঘুমান তো। আমি আপনার মাথায় বিলি কেটে দিচ্ছি। তুমি বুঝতে কেন পারছ না আমার জ্বর এসেছে? প্রচণ্ড শীত লাগছে। ব্যথা থেকে জ্বর আসবে, ডাক্তার বলেছে। আপনি কিছু খেয়ে মেডিসিন খান। কিছু খাবো না, মেডিসিনও খাবো না। একদম পাগলামি করবেন না। চোখ বন্ধ করুন। নির্ঝর এক লাফে বেড থেকে উঠে খেয়াকে এক টানে বেডে বসাল। পেছনে থেকে জড়িয়ে তার ঘাড়ে মুখ গুজে দিল। খেয়া চমকে উঠলেও নির্ঝরের শরীরের উত্তাপ টের পেল। সত্যি সত্যি জ্বর এসেছে। এখন উপায়? নির্ঝর এক লাফে বেড থেকে উঠে খেয়াকে এক টানে বেডে বসাল। পেছনে থেকে জড়িয়ে তার ঘাড়ে মুখ গুজে দিল। খেয়া চমকে উঠলেও নির্ঝরের শরীরের উত্তাপ টের পেল। সত্যি সত্যি জ্বর এসেছে। এখন উপায়? খেয়া নির্ঝরের হাতের উপর হাত রেখে বলল, আপনার সত্যি সত্যি জ্বর আসছে। কিছু একটা খেয়ে মেডিসিন খেতে হবে। আমায় ছাড়ুন। নির্ঝর উল্টো তাকে শক্ত করে জড়িয়ে বলল, আমি বাসায় যাব। হসপিটালের ফিনাইলের গন্ধে দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা পাগল মানুষ তো আপনি। মানুষ অসুস্থ হলে হসপিটালে যায় নাকি হসপিটাল থেকে উল্টো বাসায় যায়? আমায় ছাড়ুন। আপনার মাথায় পানি ঢালতে হবে। কি? আমায় মেরে ফেলানোর ধান্দা? মাথায় পানি ঢালবে মানে?
খেয়া জিভ টেনে বলল, সরি, মনে ছিল না। কিছু একটা তো করতে হবে, আমায় ছাড়ুন। নির্ঝর এবার বাচ্চাদের মতো বলল, কিচ্ছু করব না আমি। বাসায় না গেলে তোমায় ছাড়ব না। আগে মেডিসিনটা তো খান, তারপর দেখি কি করা যায়। বাসায় গিয়ে গরম গরম স্যুপ খেয়ে মেডিসিন খাব, তার আগে নয়। খেয়া বিপদে পড়ে গেল। তার গলা ছেড়ে কান্না করতে ইচ্ছে করছে। একে নিয়ে এখন কি করবে? হসপিটালের অ্যাম্বুলেন্স পাওয়া যাবে এখন? একবার চেষ্টা করবে কি? আপনি শুয়ে পড়ুন, আমি বাসায় যাওয়ার ব্যবস্থা করছি। দেখি ইমার্জেন্সি কার পাওয়া যায় কি না। কিন্তু বাসায় গিয়ে যদি জ্বর বেড়ে যায় তখন? নির্ঝর ছাড়া ছাড়া ভাবে বলল, বাড়বে না। তুমি বাসায় যাওয়ার ব্যবস্থা করো। ড্রাইভারকে রাতে এখানে থাকতে বলনি কেন? আপনি ঘুমিয়েছিলেন, সেজন্য ভাবলাম কাল সকালে যাব। এখন ছাড়ুন তো। খেয়া এক প্রকার জোর করে নির্ঝরকে ছাড়িয়ে শুইয়ে দিল। চাদর টেনে গলা পর্যন্ত ঢেকে রুমের বাইরে এলো। নির্ঝরের কেবিনের পাশেরটাতে এক বয়স্ক মহিলা অ্যাডমিট হয়েছে। তার পাশে সারাক্ষণ একটা ফর্সা মতো নার্স বসে আছে। নার্সটার অল্প বয়স, দেখেই বোঝা যাচ্ছে সবেমাত্র পড়ালেখা শেষ করেছে। তবে ধৈর্য আছে বোঝা যাচ্ছে। অসুস্থ মহিলাটি একটু পরপর খুকখুক করে কাশছে, কিন্তু তাকে বিন্দুমাত্র বিরক্তি প্রকাশ করতে দেখা যাচ্ছে না। খেয়া নার্স মেয়েটার উপর কৃতজ্ঞতা অনুভব করল। সে দরজার উপর মৃদু শব্দ করে নার্সটার দৃষ্টি আকর্ষণ করল। নার্সটার চোখে চোখ পড়তেই সে ইশারায় বাইরে বের হতে বলল। বাইরে আসতেই খেয়া তাকে টেনে নির্ঝরের রুমে নিয়ে গেল। নির্ঝর চোখ বন্ধ করে আছে। খেয়া নার্সকে বলল, দেখুন তো, মনে হয় জ্বর এসেছে। খেয়ার কণ্ঠ কানে যেতেই নির্ঝর চোখ খুলল। তার দু চোখ অতিরিক্ত লাল হয়ে গেছে। নার্স মেয়েটা শরীরের তাপমাত্রা চেকের জন্য হাত বাড়িয়ে নির্ঝরের গাল স্পর্শ করতে নিতেই নির্ঝর ঝট করে মাথা সরিয়ে নিল। নার্স মেয়েটা বেশ অবাক হয়ে তাকাল। নির্ঝর খেয়ার দিকে তাকিয়ে বলল, সরি, আমায় স্পর্শ করবেন না। অন্য মানুষের স্পর্শ আমার ভালো লাগে না। আমার সেবা করার জন্য বউ আছে। নার্স মেয়েটার সাথে সাথে খেয়াও চমকাল। জ্বরের ঘোরে এসব বলছে নাকি? খেয়া নির্ঝরের দিকে এগিয়ে গিয়ে বলল, কি সব বলছেন? কিসের স্পর্শ? উনি ডাক্তার। তো আমি মহিলা ডাক্তার দেখাব না। উনাকে রুমের বাইরে যেতে বলো। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রাইভার এসে যাচ্ছে। সব ফর্মালিটিজ পূরণ করে বাসায় যাব। নার্সটা হয়তো বেশ অপমানিত বোধ করল। তাছাড়া এ বয়সী মেয়েদের অভিমান একটু বেশি থাকে। খেয়া তার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, দুঃখিত, জ্বরের ঘোরে বলছে এসব। কিছু মনে করবেন না। নির্ঝর বেশ কড়াভাবে বলল, আমি আপাতত কোনো ঘোর টোরে নেই খেয়া। বেশ সুস্থ মস্তিষ্কে আছি। দেখো, ড্রাইভার এসে গেছে বোধ হয়। একটু আগে আমি ফোন করে তাকে আসতে বলেছি। নির্ঝরকে মনে মনে গালি দিতে দিতে খেয়া নার্সকে সাথে নিয়ে বাইরে বের হল। প্রায় সঙ্গে সঙ্গে তাদের ড্রাইভার লতিফ চাচা এসে দাঁড়াল। লতিফ চাচার চোখ মুখ ফোলা ফোলা। হয়তো কাঁচা ঘুম ভেঙে ড্রাইভ করে এসেছে। যদিও হসপিটাল বাসা থেকে বেশি দূরে নয়, তবুও এত রাতে মানুষটাকে জ্বালানোর জন্য খেয়ার কষ্ট হল। 19 খেয়া স্যুপ বানিয়ে নির্ঝরের রুমে গেল।
নির্ঝরের গায়ের তাপমাত্রা আগের থেকে বেশ বেড়ে গেছে। একটু আগে মাপা হয়েছে 104 ডিগ্রি প্রায়। ফজরের আজানের সময় হয়ে গেছে। তার নিজের মাথাটাও কেমন ভার ভার লাগছে। মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়বে এক্ষুনি। একটু ঘুমাতে হবে। নির্ঝরের গায়ে দুটো কম্বল পেঁচিয়ে দেয়া হয়েছে, তবুও একটু পর পর কেঁপে উঠছে। খেয়া তার পাশে বসল। শুনছেন? একটু উঠুন। নির্ঝর উত্তর দিল না। খেয়া তার গা থেকে কম্বল সরিয়ে দিল। নির্ঝর লাল লাল চোখ মেলে তাকাল। সে অতি সাবধানে নির্ঝরকে উঠিয়ে পিঠের নিচে বালিশ দিয়ে বসাল। তারপর চামচে স্যুপ নিয়ে মুখের সামনে ধরল। নির্ঝর এক চামচ খেয়েই খেয়ার হাত থেকে স্যুপের বাটি নিয়ে বলল, অসুস্থ হয়ে সত্যিই মাথার কোনো ঠিক নেই। তুমি তো সেই ওই রাতে খেয়েছ। আর কিছু খাওয়া হয়নি। কিছু একটা খাও। খিদে নেই আমার। আপনি খান তো। তুমি খাবে না? না বললাম তো। ঠিক আছে, আমিও খাবো না। আমি কিন্তু রেগে যাব এখন। চুপচাপ খান তো। ঠিক আছে, তুমি খেয়েই রাগ করো। খেয়া হতাশ হয়ে নির্ঝরের হাতের বাটি থেকেই কয়েক চামচ খেল। সত্যি সত্যি তার একটু ক্ষুধা লেগেছিল, কিন্তু খাওয়ার মুড ছিল না। চামচটা স্যুপের বাটিতে দিয়ে বলল, এবার খুশি তো? বাকিটুকু তাড়াতাড়ি শেষ করুন। নির্ঝর মুচকি হেসে পুরো বাটি ধরে এক চুমুকে সব শেষ করল। খেয়া ট্যাবলেট খুলে খাইয়ে ওয়াশরুমে গেল। টাওয়াল ভিজিয়ে এনে নির্ঝরের সামনে ধরে বলল, হাত পা একটু মুছে ফেলুন। ভালো লাগবে। আমি পারবো না। চাইলে তুমি মুছে দিতে পারো। না হলে বাদ দাও। খেয়া মুখে একরাশ বিরক্তি নিয়ে নির্ঝরের হাত পা মুছতে লাগল। নির্ঝর তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। খেয়া বিরক্তির চোখে তাকিয়ে বলল, হাসবেন না তো। বিরক্ত লাগছে। নির্ঝর হেসেই বলল, তোমাকে বিরক্ত করতে কি যে ভালো লাগছে। তুমি বড় অবুঝ। কেন তুমি হীনা রঙহীন পৃথিবীকে মনে করো সবুজ? বলো, লাইন দুটো কেমন? জ্বরের কারণে মাথায় শুধু কবিতার লাইন ঘুরছে। খেয়া কিছু বলল না। মুখ দিয়ে বিরক্তি ভাব প্রকাশ করলেও সত্যি বলতে তার নিজেরও ভালো লাগছে নির্ঝরের সেবা করতে পেরে। ইদানিং নির্ঝরের কাছাকাছি থাকলে তারও প্রচুর ভালো লাগে। কিন্তু সে নির্ঝরকে বুঝতে দিতে চায় না। নির্ঝর যদি তাকে বেহায়া ভাবে? নির্ঝরকে পুনরায় শুইয়ে দিয়ে তার গায়ে ঠিকঠাক কম্বল টেনে দিল খেয়া। ওয়াশরুমে ঢুকে বেশ সময় নিয়ে হাতে মুখে পানি দিল। এখন একটু ফ্রেশ লাগছে। বেলকনি থেকে টাওয়াল নিয়ে হাত মুখ মুছে সে রুমে আসল। নির্ঝরের দিকে তাকাল। আপাতত তারা রুমে দুজনই আছে। নুহা পাশের রুমে খালার সাথে ঘুমায়। রুমের লাইট অন রেখে এগিয়ে এসে বেডে বসল খেয়া। নির্ঝর কম্বল পেঁচিয়ে উপর হয়ে শুয়ে আছে। মাথা আঘাতটা পেছনের ডান সাইডে। সে একটা বালিশ হাতে উঠে সোফায় গিয়ে বসল। সোফাতে ঘুমানোর প্রস্তুতি নিল। পরমুহূর্তে কি মনে হয়ে নির্ঝরের ডান পাশে শুয়ে পড়ল। যদি কোনো প্রয়োজন পড়ে। কয়েক মিনিট এপাশ ওপাশ করে সে নির্ঝরের মুখের এক সাইড থেকে কম্বল সরাল। কিছুক্ষণ আগে মেডিসিন খাওয়ানো হয়েছে। জ্বর কমেছে কিনা চেক করতে চাইল। সে সাবধানে নির্ঝরের গালে হাত রাখল। তাপমাত্রা তো একটুও কমেনি, বরঞ্চ সময়ের সাথে আনুপাতিক হারে বেড়ে যাচ্ছে যেন। খেয়া ভীত চোখে তার দিকে তাকাল। সঙ্গে সঙ্গে নির্ঝর চোখ খুলে কাত হয়ে তার দিকে তাকাল।
তার রক্তলাল চোখের চাহনি দেখে খেয়া সত্যি সত্যি ভয় পেয়ে গেল। কয়েক সেকেন্ড নীরবে দুজন চেয়ে রইল একে অপরের দিকে। তারপর ঝট করে নির্ঝর এক ধাক্কায় খেয়াকে নিজের পাশে শুইয়ে তার পেটের উপর হাত রাখল। তার গরম নিঃশ্বাস মুখে পড়তেই খেয়া ভীত কণ্ঠে বলল, কি করছেন? দূরে যান, সরে যান একটু। নির্ঝরের যেন হুঁশ নেই। সে একদৃষ্টিতে চেয়ে আছে খেয়ার কাপা কাপা ঠোঁটের দিকে। খেয়া বুঝতে পেরে ভয়ার্ত গলায় বলল, আপনার জ্বর বেড়ে গেছে, আমায় ছাড়ুন প্লিজ, সরে যান। খেয়ার কোনো কথাই নির্ঝরের কানে ঢুকল না। সে মুখটা নিচু করে খেয়ার ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। কয়েক সেকেন্ড লাগল খেয়ার বুঝতে। পরক্ষণেই সে দুহাতে ঢেলে নির্ঝরকে সরিয়ে দিয়ে কেঁদে দিল। নির্ঝর পুনরায় তাকে জড়িয়ে তার উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল। বিড়বিড় করে বলল, সরি, সরি। খেয়া অনেক চেষ্টা করেও নির্ঝরের মৈনাক পর্বতের মতো শরীরটাকে একচুল নিজের থেকে সরাতে পারল না। সে নীরবে চোখের জল ফেলতে লাগল। একটা সময় কান্না থামিয়ে চোখ বন্ধ করল। নির্ঝরের শরীরের সব তাপ যেন তার শরীরে স্থানান্তর হয়েছে। তারও কেমন জানি লাগছে। তারও কি জ্বর আসবে, নাকি অলরেডি এসেছে? সকালবেলা প্রচণ্ড মাথা ব্যথার যন্ত্রণায় ঘুম ভাঙল নির্ঝরের। সেলাইয়ের জায়গাটা কেমন ব্যথা করছে। দাঁত চেপে ব্যথা সহ্য করে চোখ খুলল সে। মাথা কাত করে সে খেয়ার দিকে তাকাল। খেয়া তার হাতের উপর মাথা রেখে এলোমেলোভাবে শুয়ে আছে। তার শাড়ির আঁচল ঠিক নেই। নির্ঝর চোখ সরিয়ে নিল। এ বাসায় আসার পর প্রথম দিকে খেয়া 3 পিস পরত। সে নিজেই কিনে দিয়েছিল। মাঝে মধ্যে অফিস থেকে ফিরে দেখত খেয়া শাড়ি পরে বসে আছে। নির্ঝরের ভাবতে ভালো লাগত যে খেয়া তার জন্যই শাড়ি পরেছে। তবে তার সাথে বিয়ের পর বেশিরভাগ সময় সে শাড়ি পরে, কদাচিৎ অন্য ড্রেস পরে। খেয়াকে শাড়িতে কেমন বউ বউ লাগে। তার বউ। খেয়ার গায়ের উপর কম্বল টেনে সাবধানে উঠে পড়ল নির্ঝর। মাথা প্রচণ্ড ভারী হয়ে আছে। মনে হচ্ছে একমনি বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে। অতি সন্তর্পণে পা ফেলে ওয়াশরুমে গেল সে। ফ্রেশ হয়ে মুখ মুছতে মুছতে বের হল। বেডের দিকে চোখ পড়তেই তার মাথা ব্যথার যন্ত্রণা ভুলে হাসি ফুটে উঠল। খেয়া ল্যাং মেরে কম্বল নিচে ফেলে দিয়েছে। শুয়ে আছে উল্টো দিকে। খেয়া যে বাচ্চাদের মতো করে ঘুমায় তা নির্ঝরের অজানা নয়। খেয়া এ বাসায় আসার পর সে প্রায় রাতেই গিয়ে লুকিয়ে একবার করে দেখে আসত। গায়ে কম্বল টেনে ঠিক করে দিত। পুরোটাই খেয়ার অজান্তে। নির্ঝর ড্রেসিং টেবিলের আয়নায় পেছনে ঘুরে একবার মাথার ক্ষতটা দেখল। তার রোমান্সের 12টা বাজানোর জন্য বিড়বিড় করে টেবিলটাকে গালিও দিল। পুনরায় বেডে এসে খেয়ার পাশে শুয়ে পড়ল। খেয়ার হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে তার দিকে কাত হয়ে তাকিয়ে রইল। খেয়া একটু নড়েচড়ে আবার ঘুমের অতলে হারিয়ে গেল। খেয়ার মুখের দিকে তাকিয়ে নির্ঝর তাদের প্রথম সাক্ষাতের দিনটি স্মরণ করল। প্রায় 3 বছর আগে এক শীতের সকালে সে খেয়াকে প্রথম দেখে। সেদিন প্রচুর শীত ছিল। কুয়াশায় রাস্তাঘাট তেমন পরিষ্কার ছিল না। রাস্তার পাশে সে গাড়ি থামিয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ করেই তার চোখ যায় অদূরে বেঞ্চে বসে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটা তার কাছে থেকে একদম কুয়াশাকন্যা মনে হয়। চারপাশে থেকে কুয়াশা যেন তাকে ঘিরে রেখেছে। নিজের লাগাম ছাড়া কৌতূহলকে দমন করতে না পেরে সে গাড়ি থেকে নেমে এগিয়ে যায়। একটু কাছাকাছি হতেই সে বুঝতে পারে মেয়েটা নাক টেনে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে।
সে সামনে গিয়ে দাঁড়াতেই চমকে যায়। পুষ্প, পুষ্প এখানে কি করছে? পরমুহূর্তে একটু গভীর দৃষ্টি দিতেই বুঝতে পারে মেয়েটা শুধু পুষ্পর মতো দেখতে। পুষ্পর মুখে কোনো সারল্যতা ছিল না। সে কঠিন ছিল। সে কখনো কান্না করত না। কিন্তু এই মেয়েটার সারা মুখে এক ধরনের সারল্যতা, বাচ্চামো ফুটে উঠেছে। কেমন মায়াকাড়া কান্নার ভঙ্গি। নির্ঝরের বুকের ভেতর ঝড় বইতে থাকে। অন্যরকম অনুভূতির জন্ম হয় যা এর আগে কখনো হয়নি। এমনকি পুষ্পকে দেখেও নয়। সে মেয়েটার পাশে কয়েক হাত দূরে বেঞ্চে বসে পড়ে। তার বুকের ভেতর ধুকপুক করছে। কাঁপুনি একটু কমতেই সে মেয়েটিকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো কারণে আপসেট? মেয়েটা উত্তর দেয় না। এক পলক তার দিকে চেয়ে আবারও কান্নায় মনোযোগ দেয়। আপনি কি হারিয়ে গেছেন? ঢাকাতে নতুন? আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? মেয়েটা এবারও কোনো উত্তর দেয় না। নির্ঝরের এবার বেশ রাগ হয়। আজব তো, কথা কেন বলছে না? এভাবে রাস্তায় কেউ কান্না করে? সে একটু রেগে বলে উঠল, এই স্বরটি, কথা বলছো না কেন? প্রশ্ন করছি কানে যাচ্ছে না? তুলে এক আছাড় দিব। নাম কি? মেয়েটা একটু চমকে উঠল তার কথায়। পরক্ষণে অবাক হয়ে বলল, আপনি আমার উপর চিল্লাচ্ছেন কেন? কথা বলতে পারো না? কিছু জিজ্ঞেস করছি উত্তর দিচ্ছ না কেন? আপনার প্রশ্নের উত্তর দিব কেন? আমি প্রশ্ন করেছি তাই। কি? আপনাকে চিনি আমি? না। তবে আজ থেকে চিনবে। আমি নির্ঝর, নির্ঝর জুবায়ের। তোমার নাম কি শর্তি? আমার নাম আপনাকে বলবো কেন? আর আমাকে শর্তি শর্তি করছেন কেন? তুমি আমার চেয়ে অনেক শর্ট তাই। খবরদার আমাকে ওসব বলবেন না। আমি কিন্তু লোক জড়ো করব। নির্ঝর রাগ কমানোর জন্য আশপাশে তাকালো। ফের খেয়ার দিকে তাকিয়ে দেখল খেয়ার সারা শরীরে কেমন শিশির জমেছে। মাথার চুলে ফোঁটা ফোঁটা শিশির বিন্দু। সে মনে মনে খেয়াকে শিশিরকন্যা নাম দিল। নিজেকে সামলে বলল, কিছু কথা আছে যেগুলো পরিচিতদের কখনো বলা যায় না, কিন্তু অপরিচিতদের অকপটে বলা যায়। তোমার যদি এমন কোনো কথা থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি বেস্ট শ্রোতা হওয়ার চেষ্টা করব। এতে করে তোমার কষ্ট কিছুটা লাঘব হবে। এই দেখো, আমাদের মন খারাপ হলেই আমরা চাই কেউ একজন পাশে এসে বসুক, কাঁধে হাত রাখুক। কেউ একজন হাতটা ধরে বলুক কি হয়েছে? আমায় বলো। জানি তাকে বললে সে সান্ত্বনা ছাড়া কিছুই করতে পারবে না। তবুও মনের প্রশান্তির জন্য, মনটাকে হালকা করার জন্য কাউকে বলা প্রয়োজন। তুমি কান্না থামিয়ে আমায় কিছু বলতে পারো। আমার নাম খেয়া। নির্ঝর হাসিমুখে তার দিকে তাকায়। খেয়া, খেয়া তরি। সে মনে মনে নামটা কয়েকবার আওড়ায়। কৌতূহল নিয়ে প্রশ্ন করে, তারপর? নামের আগে পড়ে কিছু নেই? খেয়া বেশ স্বাভাবিকভাবেই বলে, না নেই। ছোটবেলা অতবর নাম লিখতে পারবো না বলে মাদ্রাসায় শুধু খেয়া নাম দিয়েছিল। পরে আর পরিবর্তন করা হয়নি। নাম কে রেখেছে? খেয়া উত্তর দেয় না। এভাবেই তার খেয়ার সাথে পরিচয়। এরপর মাঝে মাঝে ভাগ্যের ফেরে দেখা হতো। যত কৌতূহল জন্মে তত একজন আরেকজনকে প্রশ্ন করতে থাকে। একে অপরকে জানতে থাকে। নিজের অনুভূতি গোপন রেখে একটা সময় তারা বন্ধুমানুষ হয়ে যায়। একটা সময় মেয়েটা তার অভ্যাসে পরিণত হয়।
সে নানান অজুহাতে তার সাথে দেখা করতে থাকে। খেয়া ডান হাতটা নির্ঝরের গায়ের উপর দিতেই তার ভাবনার রেশ কাটল। 21 দুপুরবেলা নুহার স্কুলের সামনে গাড়ি থেকে নামল খেয়া। আজ নুহা স্কুলে আসার সময় বায়না ধরেছে সে যেন নিতে আসে। অগত্যা নির্ঝরকে দুপুরের মেডিসিন খাইয়ে তাকে ঘুমাতে বলে সে এসেছে। খেয়া ধীর পায়ে হেঁটে স্কুলের ভেতর প্রবেশ করল। গেটের উত্তর দিকে গার্ডিয়ানের বসার জায়গায় গিয়ে বসল। নুহাকে নিতে যখনই আসে সে এই জায়গাটাতেই বসে। আশপাশে প্রচুর গার্ডিয়ান এসে জড়ো হয়েছে। তার পাশে বসা নুহার ক্লাসমেট ছিনহার মাকে দেখে সে কুশল বিনিময় করল। এর আগেও তাদের কথা হয়েছে। প্রথম যেদিন ছিনহার মা তাকে আর নির্ঝরকে একসাথে দেখে সেদিন অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, আপনারাই তো পিচ্চি মানুষ, আপনাদের আবার এত বড় মেয়ে আছে? বিশ্বাস হতে চায় না। নিশ্চয়ই বাল্যবিবাহ ছিল। খেয়া সেদিন হেসে ব্যাপারটা উড়িয়ে দিয়েছে। কয়েক মিনিটের মধ্যে স্কুল ছুটির ঘণ্টা পড়ল। খেয়া যতবার এই ছুটির ঘণ্টা শোনে ততবার কেমন নস্টালজিক হয়ে যায়। তার ভাবনার মাঝে নুহা ছুটে এসে তার কোলে বসল। খেয়া তার কপালে চুমু খেয়ে বলল, আজকের ক্লাস কেমন লেগেছে? নুহা হাসি মুখে বলল, ভালো মা। বাবাই কেমন আছে? একটু সুস্থ। বাবাই তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। চলো। একটু থেমে খেয়া বলে, নুহা, স্কুলে কিন্তু কারো সাথে মারামারি করবে না। কেউ মারলে আমাকে বলবে বা টিচারকে বলবে। নুহা মুখ ফুলিয়ে বলল, মা, আমার ক্লাসের পাজি ছেলে দিশান আছে না? ক্লাসে ও আমাকে টিকটিকি বলে খেপায়। আমি নাকি টিকটিকির মতো চিকন? তুমি বলো মা, আমি কি টিকটিকির মতো দেখতে? নুহার মুখ ফোলানো দেখে খেয়ার হাসি পায়। ছোটবেলায় কেউ কিছু বললে সেও এভাবে মুখ ফুলিয়ে থাকত। এটা অবশ্য সত্যি যে নুহা যত বড় হচ্ছে তত চিকন হয়ে যাচ্ছে। সে ভেবে রাখল নির্ঝর সুস্থ হলেই নুহাকে ডাক্তার দেখাবে। নিজেকে সামলে সে বলে, মোটেই না মা। তুমি তো কি সুন্দর, কি বিউটিফুল আমার মেয়েটা। আমি দিশানকে বকে দিব। চলো, আজ বাসায় যাই। নুহার হাত ধরে কয়েক পা এগিয়ে গেটের কাছে পৌঁছাতেই পেছনে থেকে এক পিচ্চি কণ্ঠ ভেসে আসে। সে খিলখিল করে হাসছে আর বারবার বলছে, এই টিকটিকি। টিকটিকি? নুহা বেশ রেগে যায়। খেয়া দাঁড়িয়ে পড়ে। নুহা এর আগেও বেশ কয়েকবার তাকে দিশানের দুষ্টুমির কথা বলেছে। আজ তার গার্ডিয়ানকে বলা প্রয়োজন। সেই ঘুরে দাঁড়িয়ে তাদের থেকে কয়েক হাত দূরে হাস্যোজ্জ্বল এক বাচ্চাকে আবিষ্কার করে যে কিনা নির্ঝরের সমবয়সী এক ছেলের হাত ধরে আছে। খেয়া কয়েক পা এগিয়ে গিয়ে বলল, শুনছেন? আপনি কি দিশানের বাবা? ছেলেটা অন্যদিকে তাকিয়েছিল। আশপাশে কিছু একটা খুঁজছে। খেয়ার দিকে না তাকিয়েই বলল, আমাকে কি অত বুড়ো মনে হয়? এত বড় একটা ছেলের বাপ আমি? খেয়া বলল, আপনি যেই হন, আপনার বাচ্চাকে বারণ করে দিবেন আমার মেয়েকে যেন না জ্বালায়, উল্টোপাল্টা নামে যেন না ডাকে। ছেলেটা অন্যদিকে তাকিয়েই বলল, বললাম তো আমি ওর বাপ না। বাচ্চা আসবে কোথেকে? আমি ওর কাকু। দিশান হঠাৎ ছেলেটার দিকে তাকিয়ে বলল, মিথ্যে কেন বলছো বাবা? তুমিই তো আমার বাপ। আন্টি ইনিই আমার বাবা। ইনিই আমাকে বলেছে চিকন মেয়েদের টিকটিকি বলে ডাকতে হয়। ছেলেটা এবার বিরক্ত হয়ে দিশানের দিকে তাকায়। দিশানের হাত চেপে বলল, সবসময় দুষ্টুমি না? এক চড়ে দাঁত ফেলে দিব বেয়াদব। কে তোর বাবা?
খেয়ার দিকে তাকিয়ে বলে, সরি, আসলে এত পরমুহূর্তে খেয়ার দিকে ভালো করে চোখ পড়তেই সে অবাক হয়ে বলল, পুষ্প তুমি? খেয়া চমকায়। এই ছেলেটা আবার কে? পুষ্পর পরিচিত কেউ? ছেলেটা নিজে থেকে একরাশ অবাকত্ব নিয়ে প্রশ্ন করে, কি হলো, কথা বলছো না যে? তুমি বেঁচে আছো? এটা কিভাবে সম্ভব? নির্ঝর আমাকে এতবড় মিথ্যে কথা কেন বলবে? খেয়া উত্তর দেয় না। কি বলবে সে? সে দ্রুত পায়ে পেছনে ঘুরে হেঁটে আসতে নিতেই ছেলেটা পেছনে থেকে বলে, চলে যাচ্ছ যে? আমায় চিনতে পারছ না? আমি রাহাত। খেয়া পেছনে ঘুরে তাকায় না। তাকানোর যথোপযুক্ত কোনো কারণও নেই, কারণ এই জীবনে সে রাহাত নামের কাউকে চিনে না। যত দ্রুত সম্ভব নুহার হাত ধরে হেঁটে গাড়িতে উঠে পেছনের সিটে বসে বড় করে শ্বাস নেয়। ড্রাইভার গাড়ি ছাড়ার আগে সে জানালার কাচ দিয়ে আরেকবার তাকায়। রাহাত নামের ছেলেটা দিশানের হাত ধরে চিন্তিত মুখে গেটের বাইরে বের হয়েছে। সে চোখ সরিয়ে নেয়। গাড়ি চলছে আপনমনে। অন্যান্য দিন খেয়া সারা পথ নুহার সাথে প্রচুর কথা বলে, কিন্তু আজ সে বড্ড চুপচাপ। আজ কথা বলতে ইচ্ছে করছে না। মনের গহীনে তলিয়ে দেখল যে সেখানে চিন্তার বীজ রোপণ হয়েছে। সে সত্যিই চিন্তিত। রাহাত নামের ছেলেটা নতুন ঝড় নিয়ে আসবে না তো তার জীবনে? মা, দিশানের কাকু তোমায় পুষ্প বলল কেন? নুহার প্রশ্নে খেয়া চমকে তার দিকে তাকাল। নুহা অধীর আগ্রহে তার দিকে তাকিয়ে আছে। সে উত্তরের আশা করছে। কি উত্তর দেবে তাকে? সে অপ্রস্তুত হেসে বলল, তুমি দিশানের কাকুকে চিনো? চিনি তো। বাবাই এর আগে একবার তার সাথে কথা বলেছে। খেয়া ভাবে নির্ঝর রাহাত নামের ছেলেটাকে চিনে কিভাবে? তবে কি রাহাতের সাথে পুষ্পর কোনো সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল পুষ্পর সাথে তার? নুহা, তুমি দিশানের কাকুকে কি বলে ডাকো? কেন? আঙ্কেল বলে ডাকতে বলেছে বাবাই। কিন্তু তার সাথে আমার আর দেখা হয়নি। আজ তো আমার দিকে তাকায়নি। অহ, এখন তুমি আমার কোলে মাথা রেখে একটু ঘুমানোর চেষ্টা করো। কেমন? নুহা মুখ ফুলিয়ে বলে, আগে তুমি বলো, দিশানের কাকু তোমায় পুষ্প কেন বলল? নুহার জিদ সম্পর্কে খেয়া অবগত। সে এর উত্তর না শুনে কিছুতেই ছাড়বে না। সে হাসার চেষ্টা করল। হেসেই বলল, উনি মনে হয় আমাকে অন্য কারো সাথে গুলিয়ে ফেলেছে। ওনার পরিচিত কারো চেহারা হয়তো ঠিক আমার মতো। বাদ দাও তো, ঘুমাও। খেয়া জোর করে নুহার মাথা তার কোলে রাখে। নুহা মুচকি হেসে চোখ বন্ধ করে। সে নুহার দিকে তাকায়। নুহার চেহারা ভারী মিষ্টি। দেখলেই বোঝা যায় নুহার মা বাবা অনেক বেশি সুন্দর ছিল। খেয়া নির্ঝরের বাসায় পা রাখার পরপরই কেন জানি মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলে। তার ছোটবেলা থেকে বাচ্চা কাচ্চা অনেক প্রিয় ছিল। ইয়াতিম খানার ছোট বাচ্চাদের সে অনেক আদর করত। নুহাকে পেয়েই সে জাহিদের কষ্টটা ভুলতে পারে সহজে। প্রথম দিন নির্ঝরের বাসায় আসার পর সে ভেবে রেখেছিল পরের দিন মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করবে। কিন্তু সে পারেনি। কিছুদিন যেতেই সে এক প্রকার নুহার প্রতি ফুরবল হয়ে পড়ে। রোজ রাতে নুহাকে বুকে জড়িয়ে ঘুমানো যেন তার অভ্যাস হয়ে যায়। পিচ্চিটাকে ভীষণ আপন মনে হয়। অনেক ভালোবাসে তাকে। নুহাকে সে কখনো মায়ের অভাব বুঝতে দেবে না। খেয়ার চোখ ভরে ওঠে। গভীর মমতায় নুহার মাথায় হাত বুলায়। 22
রাতের বেলা ডাইনিংয়ে খেতে বসে খেয়া উসখুস করে। বারবার নির্ঝরকে রাহাতের কথা বলতে নিয়েও পারে না, আবারও বাধা পড়ে। আজ দুদিন হল সে নির্ঝরকে রাহাতের কথা জিজ্ঞেস করার চেষ্টা করছে, কিন্তু করতে পারেনি। নির্ঝরের অসুস্থতার মাঝে তাকে নতুন করে টেনশনে ফেলতে চাচ্ছে না সে ঠিক করে রেখেছে নির্ঝর আর একটু সুস্থ হলেই জিজ্ঞেস করবে। আজ 3 দিন পর নির্ঝর নিচে নেমেছে। নিজে থেকেই ডাইনিংয়ে খাওয়ার বায়না ধরেছে। খেয়া না করেনি। খেয়া নুহাকে শেষ লোকমা দিয়ে নিজে খাওয়ার জন্য প্লেটে খাবার নেয়। নুহার খাওয়া শেষ হতেই সে এক দৌড়ে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে। টিভিতে তার কার্টুন দেখার সময় হয়ে গেছে। খাওয়ার মাঝে নির্ঝর জমিলা খালার দিকে চেয়ে বলল, খালা, কিছু বলবেন? জমিলা চমকে ওঠে। তার চোখ বড় বড় হয়ে যায়। ছোটবেলা থেকেই সামান্য অবাক হলে তার চোখ বড় বড় হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, গ্রামের বাড়িতে আমার বড় একটা মাইয়া আছে। ওর থাকনের কোনো জায়গা নাই। এতদিন মামুর বাড়ি থাকত, তারা আর রাখব না। বলতেছিলাম কি, যদি তোমরা রাজি থাকো তয় ওরে এইহানে লই আসি। হারাডা দিন টুকটাক কাজ করব আর রাতের বেলা আমার কাছে থাকব, বলে জমিলা ভয়ে ভয়ে তাকায়। নির্ঝর কিছু বলার আগেই খেয়া ঝটপট বলে, খালা, তুমি কালকেই ওকে এখানে নিয়ে আসো, কোনো চিন্তা নেই। পরমুহূর্তে নির্ঝরের কথা মনে পড়ায় সে নির্ঝরের দিকে তাকায়। এটা তো নির্ঝরের বাড়ি, সে সিদ্ধান্ত নিচ্ছের কেন? খেয়ার অপরাধীর মতো ফেস দেখে নির্ঝরের হাসি পায়। সে মুচকি হেসে বলে, খালা, আপনাকে আগেই বলেছি আপনার মেয়েকে নিয়ে আসুন, কোনো সমস্যা নেই। খেয়া ওকে স্কুলে ভর্তি করিয়ে দিবে। খেয়া সাহস পেয়ে বলল, খালা, আপনার মেয়ে কোনো ক্লাসে পড়ে? অত শত বুঝি না, কলেজে উঠব মনে হয়। নাম কি ওর? মিতু। বাহ, কি মিষ্টি নাম। নুহাকে ঘুম পাড়িয়ে খেয়া নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর রুম দিয়ে পায়চারি করছে। হেঁটে এ মাথা থেকে ও মাথা যাচ্ছে। রাতের বেলা সেই ডিনার শেষ হতে না হতেই সে এমন শুরু করেছে। খেয়া বিরক্ত হয়ে বলল, এভাবে হাঁটাহাঁটি করছেন কেন? কয়বার বারণ করব? নির্ঝর হাঁটা থামিয়ে সোফায় বসল। সত্যি সত্যি ক্লান্ত হয়ে গেছে সে। সামান্য হেসে বলল, হাঁটাহাঁটি বাদ দিল এখন বসে আছি। খুশি? না, খুশি না। এবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ডাক্তার রাত জাগতে, হাঁটাহাঁটি, নড়াচড়া করতে বারণ করেছেন। সো হোয়াট? ডাক্তারদের কাজই হচ্ছে এক গাদা কাজে বাদ সাধা। ওসব মানলে মানবজীবন চলবে কিভাবে? খেয়া কপাল কুঁচকে বলল, আপনি এবার শুয়ে পড়বেন কি না সেটা বলুন। শেষবারের মতো বলছি। খেয়ার অধিকারবোধ নির্ঝরের প্রচুর ভালো লাগল। সে কিছু পিঞ্চ কথা বলতে নিয়েও বলল না। মুচকি হেসে বলল, যদি একটা গান শোনাও তাহলে ঘুমিয়ে পড়তে পারি। খেয়া অবাক হয়ে বলল, আমি গান পারি? আপনি বললেই হলো। যেমন খুশি তেমন সাজোয়ের মতো যেমন পারো তেমন গাও। পারব না আমি ঘুমিয়ে পড়লাম। ইচ্ছে হলে শুয়ে পড়বেন। খেয়া সত্যি সত্যি শুয়ে পড়ল। গায়ে গলা পর্যন্ত চাদর টেনে নুহার দিকে ঘুরে চোখ বন্ধ করল। নির্ঝর কিছুক্ষণ সোফাতে বোকার মতো বসে রইল। অতঃপর ক্ষিপ্রপায় এসে নুহার বাম পাশে কোল বালিশ রাখল।
নিজে খেয়ার পাশে শুয়ে ডান হাতটা খেয়ার গায়ের উপর রাখল। খেয়া চমকে একটু ঘোরার চেষ্টা করল, কিন্তু পারল না। নির্ঝর পেছনে থেকে শক্ত করে জড়িয়ে চোখ বন্ধ করল। সে নির্ঝরের হাত সরানোর চেষ্টা চালিয়ে বলল, কি করছেন? নুহার পাশে গিয়ে ঘুমান। নির্ঝর ঘুমাতুর কণ্ঠে বলল। নুহা ঘুমের ঘোরে মাথায় ব্যথা দিয়ে ফেলতে পারে, তখন আবার হসপিটালে যেতে হবে, আর হসপিটালে ফিনাইলের গন্ধ। ঘুমাও তো। খেয়া আর কিছু বলল না। সে চোখ বন্ধ করে নির্ঝরের স্পর্শটুকু অনুভব করার চেষ্টা করল। নির্ঝর বিড়বিড় করে বলল, শুভরাত্রি খেয়াতরি। আজ অফিস যাবেন? নির্ঝর সোফায় বসে ফাইল চেক করছিল। সে চোখ তুলে খেয়ার দিকে তাকাল। খেয়া বেড গুছিয়ে রাখছে। আবার চোখ নামিয়ে ফাইল ঠিক করতে করতে বলল, অনেক দিন হলো যাই না, আজ কনফার্ম যেতে হবে। খেয়া বেডে বসে বলল, মাত্র 2 দিন আগে সেলাই খোলা হয়েছে, একটু সাবধানে থাকবেন। ভাবছি তোমায় অফিসে নিয়ে যাব, কোনো প্রয়োজন হলে বা হুট করে অসুস্থ হয়ে পড়ি যদি। যাবে? খেয়া চিন্তিত হয়ে পড়ল। নির্ঝরের সাথে গেলে নির্ঝরের খেয়াল রাখতে পারত, কিন্তু তাকে আজ মিতুর কলেজে যেতে হবে। গতকাল মিতুকে সে নতুন ভর্তি করিয়ে দিয়েছে, আজ প্রথম ক্লাস। মিতু তো ভয় পাবে একা যেতে, বাচ্চা মেয়ে। সে চিন্তিত গলা, আজ তো মিতুর কলেজে প্রথম দিন, ওকে নিয়ে যেতে হবে। আপনি বরং একাই যান, কোনো সমস্যা হলে ফোন করবেন। নির্ঝরের মিতুর কথা মনে পড়ল। জমিলা খালার ছোট মেয়ে মিতু, পিচ্চি মেয়ে, কয়েকদিন হল এ বাসায় এসেছে। ড্রয়িং রুমে একবার দেখেছে সে নিজেই অবশ্য খেয়াকে বলে তাকে কাছাকাছি এক কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। বাচ্চা মানুষ, পড়তে থাকুক। নির্ঝর উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, তুমি তাহলে আজ মিতুকে সাথে করে কলেজে দিয়ে আসো, কাল আমার সাথে অফিসে যাবে। খেয়া মাথা নেড়ে হ্যাঁ জানাল। নির্ঝর ওয়াশরুমে ঢুকতে নিতে আবার ঘুরে দাঁড়াল। খেয়া অবাক হয়ে বলল, কিছু বলবেন? মানে কি? নির্ঝর কিছুক্ষণ মাথা চুলকাল, তারপর এগিয়ে এসে খেয়ার সামনে দাঁড়াল। খেয়া পেছনে দিকে একটু হেলে বলল, কি হলো আপনার আবার? কিছু বলবেন? নির্ঝর ঝোপাত করে নিচু হয়ে খেয়ার বাম গালে চুমু দিল। খেয়া বিস্ফারিত নয়নে তার দিকে তাকাল, কিন্তু সে খেয়ার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করল। খেয়া কিছুক্ষণ ওই অবস্থায় বেডে স্তব্ধ হয়ে বসে রইল। স্বাভাবিক হতেই রুম থেকে বের হল। মিতু নিচের তলায় ড্রয়িং রুমের সাথে যে গেস্ট রুম আছে সেখানে থাকে। খেয়া তার দরজার সামনে দাঁড়িয়ে বলল, মিতু রেডি হয়েছ তুমি? খেয়ার কণ্ঠ কানে যেতেই এক লাফে দরজা সরিয়ে এক কিশোরী মেয়ে এসে আর্ষ্টভঙ্গিতে দাঁড়াল। নিঃসন্দেহে সুন্দরী একটা মেয়ে, কি সুন্দর চোখ দুটো। তবে মেয়েটার চোখ দুটো মায়াবী হলেও মুখে সবসময় এক ধরনের কাঠিন্যতা। খেয়া মনে মনে ভাবল, এই কাঠিন্যটুকু না থাকলে মিতুকে বেমানান লাগত। এই কাঠিন্যের জন্যই তাকে আরও অপরূপ লাগে। মিতু, কেমন আছো? মিতু নামের মেয়েটা টানা টানা চোখে চেয়ে বলল, ভালো আপা। রেডি হয়েছ? জি। ব্যাগ গুছাও, আমি শাড়ি বদলে আসছি। মিতু মাথা নাড়ল। খেয়া তার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল।
মিতু ছোটবেলা থেকে গ্রামে বড় হলেও তার কথাবার্তা একদম শুদ্ধ। গ্রাম্য টান নেই। মিতুকে দেখলেই তার কিশোরী বয়সের কথা মনে পড়ে যায়। যদিও সে সময়টা সুখকর ছিল না, তবুও ভাবতে ভালো লাগে, কারণ স্মৃতি সবসময় সুন্দর হয়। পরমুহূর্তে মনে হলো, সত্যিই কি সব স্মৃতি সুন্দর হয়? বেদনার হয় না? জাহিদের সাথে কাটানো সময়গুলো কোনো স্মৃতির মাঝে পড়ে? সুখের নাকি বেদনা? সে চুপচাপ সিঁড়িতে পা রেখে উপরে উঠে গেল। রুমে যেতেই তার মুখে হাসি ফুটে উঠল। সে মানুষটাই এমন। এই হাসি, এই কান্না। খুব দ্রুত মন খারাপ হয়, আবার দ্রুত মন ভালো হয়ে যায়। বড় করে শ্বাস নিয়ে ওয়ার্ড্রব থেকে মেরুন রঙের শাড়ি বের করে ওয়াশরুমের দরজার উপর হাত রাখল। দরজা ভেতর থেকে লক করা। নির্ঝর এখনো বের হয়নি, হয়তো শাওয়ার নিচ্ছে। সে নির্ঝরকে ডাকতে নিয়ে লজ্জা পেয়ে সরে আসল। তখন ঘড়ির দিকে নজর পড়ল। সময় নেই একদম। সে লজ্জার মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়ে একটু জোরে বলল, আপনার আর কতক্ষণ লাগবে? নির্ঝর ভেতর থেকে জবাব দিল, কেন? আমাকে মিস করছো? জি। আমি চেঞ্জ করব। কি চেঞ্জ করবে? খেয়া বিরক্ত হয়ে বলল, আপনাকে। নির্ঝর হো হো করে হেসে উঠল। খেয়া আরেকবার ঘড়ির দিকে তাকাল। সময় বয়ে যাচ্ছে, লেট হয়ে যাবে তো। সে ওয়াশরুমের দরজা বাইরে থেকে লক করে রুমেই শাড়ি চেঞ্জ করল। 23। মিতুর আজ কলেজে প্রথম দিন। সে আর্টস হয়ে টিফিন পিরিয়ডের আগের প্রতিটি ক্লাস করল। তার বুকের ভেতর অজানা আতঙ্ক। এই বুঝি কোনো টিচার পড়া ধরল বলে। টিফিনের ঘণ্টা পড়তেই সে হাফ ছেড়ে বাঁচল যেন। সে ব্যাগ রেখে রুম থেকে বের হল। একাকী পুরো কলেজে হাঁটল সে। সে মানুষটা বন্ধু বানাতে পারে না একদমই। এই যে টিফিনের আগের ক্লাসগুলো করার সময় তার পাশে বসা মেয়েটির নাম পর্যন্ত সে জানে না। মেয়েটি শুধু তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি নতুন? জি। নাম কি তোমার? মিতু। ব্যাস, এইটুকুই। তারও উচিত ছিল অন্তত মেয়েটার নাম জিজ্ঞেস করা, কিন্তু সে করেনি। সামান্য ভদ্রতাটুকু বজায় রাখারও ক্ষমতা তার নেই। সে মাঠের এক কোণায় দাঁড়িয়ে পুরো কলেজটা একবার চোখ বুলাল। অনেক বড় কলেজ, অনার্স লেভেলের স্টুডেন্ট পর্যন্ত। সব ছেলে মেয়ে গ্রুপ গ্রুপ। একমাত্র সেই হয়তো একা। হাতঘড়ির দিকে তাকাল সে। 35 মিনিট টিফিন টাইমের মাত্র 6 মিনিট পেরিয়ে গেছে। সে হেঁটে মাঠের দক্ষিণের দিকের বটগাছটার নিচে বসল। বসার জায়গাটা ইট, সিমেন্টের ঢালাই করে উঁচু করা। তাদের গ্রামের ঈদগাহ মাঠেও এমন বিশাল বটগাছ ছিল। মিতুর থেকে কয়েক হাত দূরে এক বয়স্ক লোক ঝালমুড়ি বিক্রি করছে। সে 10 টাকার কিনতে চাইল। পরমুহূর্তে কি মনে হয়ে কিনল না। তার কাছে যে টাকা নেই, এমন না। খেয়া আপা আসার সময় তার হাতে অনেকগুলো নোট আর খুচরা টাকা গুজে দিয়েছে। সেই গুণে দেখেনি কত টাকা। খেয়া নামক মানুষটাকে তার অনেক পছন্দ হয়েছে। তাকে ছোট বোনের মতো আদর করে। প্রতিদানে সে কি তাকে বড় বোনের মতো ভালোবাসতে পারবে? প্রথম দিকে ঢাকা আসার তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। গ্রামেই ভালো ছিল সে। কিন্তু তার মা যে অন্যের বাড়িতে কাজ করে তাকে মাসে মাসে টাকা পাঠাতো, সেটা তাকে বড্ড পীড়া দিত। সে সিদ্ধান্ত নিয়েছে ভালো করে পড়াশোনা করে মাকে ভালো রাখবে, অনেক ভালো রাখবে।
তার গভীর চিন্তার মাঝেই দেখল কলেজ মাঠে দূর থেকে হাঁকতে হাঁকতে একটা মিছিল আসছে। খেয়া আপা তাকে বারবার বারণ করে দিয়েছে এসব মিছিলের মাঝে যেন না পড়ে। সে বড় বড় করে পা ফেলে মাঠ ত্যাগ করতে নিল, কিন্তু পারল না। তার আগে মিছিলের সামনে এসে পড়ল। সে ভয় পেয়ে এক দৌড়ে সরে আসতে নিতেই কারো দেহের সাথে বর্ষর ধাক্কা খেল। সে পড়ে যেতে নিতে নিজেকে সামলে বসে পড়ল। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বড় বড় করে দম নিল। তারপর চোখ খুলে ডান পায়ের জুতার দিকে তাকাল। ছিঁড়ে গেছে। কলেজের প্রথম দিন এত সব কাজ হলে যে কেউ ভয় পেয়ে যাবে তা মিতু জানে। তার জায়গা অন্য কোনো মেয়ে থাকলে কান্নাও করে দিত, কিন্তু সে ছোটবেলা প্রচুর কেঁদেছে। বড় হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছে আর কাঁদবে না সে। কাঁদবে না মানে নো ক্রিং। হেই পিচ্চি গার্ল, তুমি অখে? এমন অদ্ভুত কথা বলার ভঙ্গি দেখে মিতু চোখ তুলে তাকাল। তার সামনে ফর্সা মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। বয়সে যে তার থেকে বেশ বড় তা বুঝতে অসুবিধা হল না। এর সাথেই ধাক্কাটা লেগেছে। সে কিছু বলল না। আরেক নজর ছিঁড়ে যাওয়া জুতার দিকে তাকিয়ে উঠে দাঁড়াল। ছিঁড়া জুতা পরেই টিপে টিপে পা ফেলল ক্লাসের দিকে। কি হলো? টক করছো না কেন? মিতু সামনের দিকে তাকিয়েই বুঝতে পারল ছেলেটা তার পাশাপাশি আসছে। সে এবারও উত্তর দিল না। ছেলেটা এবার অবাক হয়ে বলল, তুমি মিউট হয়ে আছো কেন? মিতু কঠিন মুখে কিছু একটা বলতে নিয়েও থেমে গেল। সে মানুষটা বড্ড কঠিন। তোমার নেম কি? এবার সে দাঁড়িয়ে পড়ল। ছেলেটার দিকে তাকিয়ে বলল, মিতু। আমার নাম মিতু। ছেলেটা একগাল হেসে বলল, বাহ, কি বিউটিফুল নাম। কোনো ক্লাসে স্টাডি করো? কলেজে, প্রথম বর্ষ, মানবিক শাখায়। আর কিছু? ইয়েস। না মানে রাহাত। রাহাত আহমেদ। আই থিঙ্ক আই লাভ ইউ। মিতুর মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল ছেলেটার কথা শুনে। কয়েক মিনিট পর নির্ঝরকে জড়িয়ে রাখা খেয়ার হাত দুটো ঢিলে হয়ে আসতেই চমকে উঠল সে। খেয়ার মুখটা সামনে এনে বুঝতে পারল জ্ঞান হারিয়ে ফেলেছে। নির্ঝর তাকে কোলে নিয়ে রুমে ঢুকল। রুম অন্ধকার। বিদ্যুৎ চলে গেছে। নির্ঝর খেয়াকে ভেজা অবস্থাতেই হাতড়ে হাতড়ে সোফায় বসাল। বেড থেকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সেন্টার টেবিলে রাখল। শুকনো টাওয়াল নিয়ে খেয়ার হাত মুখ মুছে ওয়ার্ড্রব থেকে শাড়ি বের করল। এগুলো পরাতে নিতেই বিপাকে পড়ল। অচেতন অবস্থায় পরাবে কিভাবে? তাছাড়া সে শাড়িও পরাতে পারে না। মিতুকে ডাক দিবে? নির্ঝর খেয়ার গালে হাত রেখে মৃদুস্বরে বার কয়েক ডাক দিল। খেয়া রেসপন্স করল না। অগত্যা নিজের ট্রাউজার আর লং টি শার্ট বের করে রুম অন্ধকার করে নিজেই চেঞ্জ করে দিল। বিছানায় শুয়ে গায়ে মোটা কম্বল দিয়ে পেঁচিয়ে দিল। বড় করে নিঃশ্বাস নিয়ে অন্ধকারেই খেয়ার অবয়বের দিকে চেয়ে রইল। শীত শীত অনুভব হতেই টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। 26। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে ঝড়ো হাওয়া তো আছেই। মনে হচ্ছে মেঘমাল্লার আজ ইচ্ছে মতো জল ঝরাবে। বহুদিনের জমানো অভিমান আজ পৃথিবী ধুয়ে মুছে সয়লাভ করে দিবে। মিতু গলা অবধি কম্বল টেনে শুয়ে পড়েছিল। ঘণ্টা খানেক বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম নামক বস্তুর দেখা মিলল না। সে অন্ধকারেই চোখ খুলল। চোখ খুলতেই তার মনে পড়ল সে ঘুমকে বস্তু বলে আখ্যায়িত করছে। তাও আবার একবার না, বার বার। ঘুম কি কোনো বস্তু হতে পারে?
মোটেই না। ঘুম সম্পর্কে তার বিস্তারিত জানা নেই। তবে নিজে থেকে একটা ব্যাখ্যা দাঁড় করালে মোটামুটি ঘুম নামক শব্দটাকে প্রশান্তিমূলক অনুভূতি বলা যায়। ঘুমালে শরীরের প্রতিটি পেশি শিথিল হয়ে যায়। মস্তিষ্কের প্রতিটি নিউরনের সিন্যাপসিসের মধ্যে এক ধরনের সিকোয়েন্স তৈরি হয়। তারপর কি হয় তা তার জানা নেই। সে পাশ ফিরে ছোট্ট নুহার দিকে তাকাল। কদিনে নুহা একদম তার বাধক হয়ে গেছে। আজ রাতে বায়না ধরেছে তার সাথে ঘুমাবে। সে না করেনি। কাছে কোথাও তীব্র বজ্রপাত ঘটল। মিতু না চাইতেও চমকে উঠল। দ্রুত কম্বল দিয়ে পুরো মাথা ঢেকে ফেলল। কয়েক মিনিট নিশ্চুপ থাকার পর উঠে বসল। নুহার গায়ে ভালোমতো কম্বল জড়িয়ে বিছানা থেকে নামল। বাইরে বৃষ্টির সাথে সাথে প্রচুর বিজলি চমকাচ্ছে। তার আলোয় ঘন ঘন ক্ষণিক সময়ের জন্য ঘরটা আলোকিত করে যাচ্ছে। মিতু সেই আলোয় হাতড়ে হাতড়ে দেয়ালের সুইচে চাপ দিল। আলো জ্বলল না। বিদ্যুৎ এখনো আসেনি। অন্ধকার দুচোখে সয় আসতেই সে এগিয়ে জানালার কাছ ঘেঁষে দাঁড়াল। কাচের অপর পৃষ্ঠ দিয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে গড়িয়ে নামছে। চমৎকৃত হওয়ার মতো দৃশ্য। সে একদৃষ্টিতে ঘোর লাগা চোখে তাকিয়ে রইল। কবি, সাহিত্যিকেরা বলে গেছে, বৃষ্টি নাকি মানুষকে নস্টালজিক করে দেয়, একাকী, ব্যথাবিধুর করে, অতীতের সুন্দর মুহূর্তগুলোর নবজাগরণ ঘটায়, প্রিয়জনের কথা মনে করিয়ে দেয়। তখন প্রিয়জনের সান্নিধ্য পেতে বড্ড মন কাঁদে। মিতুর কি প্রিয়জন আছে? সে দু চোখ বন্ধ করতেই বিপুল স্যারের মুখটা মনের মাঝে ভেসে উঠল। সে দ্রুত চোখ খুলল। বিপুল স্যারকে এই বৃষ্টি বাদলার রাতে কেন মনে পড়বে? ছি! বিপুল স্যার তাদের স্কুলে গেস্ট টিচার ছিল। মাত্র ৩ মাস পড়িয়েছে। মিতুর 9-10-এ ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। বিপুল স্যার তাদের ফিজিক্স পড়াত। সে বেশ আগ্রহ করে স্যারের মুখপানে চেয়ে পড়া বোঝার চেষ্টা করত। বিপুল স্যার যেদিন তাদের প্রথম ক্লাস নেয় সেদিনও এমন ঝুম বৃষ্টি ছিল। সাথে কিছুক্ষণ পর পর বিজলি। তিনি আধভেজা হয়ে প্রথম ক্লাসে এলেন। প্রথম দেখাতেই মিতুর তার প্রতি বড্ড মায়া জন্মাল। মায়া জিনিসটা এমন কেন? স্যার কয়েক মিনিট নিজের পরিচয়পর্ব সেরে চুপ করে রইলেন। একটু পর মিতুর দিকে আঙুল তুলে বললেন, পেছনে থেকে 2 নাম্বার শাড়ির সবুজ ড্রেস পরা তুমি। হ্যাঁ, তুমি দাঁড়াও। মিতু প্রথম দিকে ভেবেছিল অন্য কাউকে দাঁড়াতে বলেছে। পরে যখন বুঝতে পারল তাকে, তখন বড় সড় ঝাটকা খেল। তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। যেন ভূমিকম্পের 10 নং সতর্কবাণী শুরু হয়েছে। সে মাথা নিচু করে তোতলাতে তোতলাতে বলল, জজি সর্সার, তোমার নাম কি? মমিতু। আচ্ছা বলো তো, বজ্রপাতের সময় আমরা শব্দের আগে আলো দেখি কেন? মিতু ঝট করে স্যারের মুখপানে এক পলক তাকিয়ে মাথা নিচু করল। মুহূর্তে তার চোখে অশ্রুরা এসে ভিড় জমাচ্ছে। যখন তখন বিনা নোটিশে ঝরে পড়বে যেন। সে ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করল। অতঃপর টলমল চোখে দ্বিতীয়বারের মতো স্যারের দিকে তাকাল। তার চোখে হাজারো অসহায়ত্ব ফুটে উঠেছে। যেন সে চোখ দিয়েই স্যারকে প্রশ্ন করছে, আমায় এসব কেন ধরছেন? আমি পারি না কিছু। স্যার হয়তো তার চোখের ভাষা, তার সকল অনুযোগ অভিযোগ বুঝতে পারল। মুচকি হেসে বলল, পারো না? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। মিতু কিছু বলল না। স্যার এবার সবার দিকে চেয়ে বলল, মেঘ তো আকাশে ভেসে বেড়ায়।
ভাসতে ভাসতে দুটো মেঘের টুকরোর যখন একে অপরের সাথে সংঘর্ষ লাগে তখন একই সাথে আলো এবং শব্দের সৃষ্টি হয়। কিন্তু শব্দের বেগের চাইতে আলোর বেগ বেশি বলে আলো তাড়াতাড়ি পৃথিবীতে পৌঁছে। এজন্য আমরা আগে আলো দেখি, তার কিছুক্ষণ বাদেই শব্দ শুনতে পাই। বুঝতে পেরেছ? সবাই মাথা নাড়ল। স্যার মিতুর দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। সেই হাসতেই মিতুর ছোট্ট হৃদয় কেমন দোলা দিয়ে উঠল। জীবনে প্রথম তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতির জন্ম হল। কেমন অচেনা, অজানা, অবর্ণনীয় সে অনুভূতি। স্যার হাসি মুখেই তাকে বলল, মিতু বসো। কিন্তু মিতুর যেন হুঁশ নেই। সে আছে অন্য ভুবনে। স্যারের কোনো কথাই তার কানে যেন ঢুকছিল না। তার পাশে বসা টুম্পা মেয়েটা যদি তাকে টেনে না বসাতো সেদিনই হয়তো সে অপমানে শেষ হয়ে যেত। বিপুল স্যার তাদের 3 মাস পড়িয়েছিল। স্যারটা তার নামের মতোই বিশাল মনের অধিকারী ছিল। তিনি 3 মাস পর ফিনল্যান্ডে স্কলারশিপ নিয়ে চলে যায়। মিতু পরে লোকমুখে শুনে স্যার নতুন বিয়ে করে বউ নিয়ে চলে গেছে। সেখানেই একদম সেটল হবে। মিতুর ছোট্ট হৃদয় সেদিন কোথা থেকে যেন হাজারো অভিমান এসে জড়ো হয়েছিল। মিতু বড় করে দীর্ঘশ্বাস ফেলল। তার 17 বছরের জীবনে প্রাপ্তির খাতা শূন্য। অল্প করে জানালার কাচ সরিয়ে এসে ডান হাতটা বাইরে দিয়ে বৃষ্টির ফোঁটা স্পর্শ করল। মুহূর্তে তার শরীরে ভালো লাগার শিহরণ বয়ে গেল। যেন বৃষ্টির ফোঁটা তার সকল মন খারাপ জোকের মতো শুষে নিয়ে তার মন ভালো করে দিল। মিতু বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠল। নিজের হাসির শব্দ কানে যেতেই তার দুপুরের কলেজের ছেলেটার কথা মনে পড়ল। ছেলেটাও এভাবে শব্দ করে হাসে। শুনতে ভালো লাগে। আচ্ছা, ছেলেটা এখন কি করছে? ঘুমাচ্ছে? নাকি তার মতো নিশাচর হয়ে রাত জাগছে? খুব জানতে ইচ্ছে করছে। 27 মাঝরাতে খেয়ার হাঁসফাঁসের শব্দে ঘুম ভাঙল নির্ঝরের। ঘুমের রেশ কাটতেই সে বুঝতে পারল তার বাহুডোরে খেয়া কেমন যেন ছটফট করছে। মস্তিষ্ক সচল হতেই বুঝতে পারল খেয়ার গা জ্বরে পুড়ে যাচ্ছে। তার তাপমাত্রা ইটের ভাটার উত্তপ্ততাকেও হার মানাচ্ছে যেন। নির্ঝরের মনটা কেমন করে উঠল। সে চিন্তিত মুখে বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে লাইট অন করে ধরল খেয়ার মুখের উপর। খেয়ার মুখটা কেমন নীল হয়ে গেছে। ঠোঁট দুটো শুকনো, অনবরত কেঁপে যাচ্ছে। চোখ দিয়ে অবিরত জল ঝরছে। সে পরম মমতায় খেয়ার সারা মুখে হাত বুলিয়ে বলল, খেয়াতরি, এই খেয়াতরি, চোখ খুলো, কথা বলো। নির্ঝর খেয়ার মাথায় পানি ঢালতে চাইল। দ্রুত উঠে আসতে নিতেই খেয়া তার একদম কাছে ঘেঁষে তার বুকে মুখ লুকাল। সে এক প্রকার জোর করে খেয়াকে নিজের থেকে ছাড়াল। রুমের লাইট অন করতেই বুঝতে পারল সেই যে সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে গেছে। আর আসেনি। নির্ঝর ব্যাটারি চালিত টেবিল ল্যাম্প জ্বালাল। কয়েক মিনিটের মধ্যে খেয়ার মাথায় পানি ঢালার ব্যবস্থা করল। খেয়ার মাথাটা নিচু করে বেশ কিছুক্ষণ পানি ঢালল। ল্যাম্পের মৃদু আলোয় খেয়াকে কেমন জানি লাগছে। নির্ঝর শুকনো টাওয়াল দিয়ে খেয়ার মাথা মুড়ে দিল। শুকনো কাপড় ভিজিয়ে খেয়ার হাত মুখ মুছে নরম গলায় বলল, খেয়াতরি, এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে। খেয়া এলোমেলো ভাবে কিছু একটা বলল যা নির্ঝর বুঝতে পারল না। নির্ঝর খেয়ার পাশে বসে বেলকনি দিয়ে বাইরে তাকাল। এখনো তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। সারারাতি হবে নাকি? সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে থার্মোমিটার এনে খেয়ার জ্বর মাপল। দেখল 102 ডিগ্রি।
কপালে হাত রেখে বুঝতে পারল আগের থেকে জ্বর একটু কমেছে। মেডিসিন খাওয়াবে কি না বুঝতে পারছে না। রাত 10টার দিকে সে খেয়াকে খাওয়ানোর পর মেডিসিন খাইয়েছে, তারপরও জ্বর এসেছে। এখন রাত 2টো প্রায়। নির্ঝর ল্যাম্পের আবছা আলোয় খেয়ার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। সে খেয়ার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। হঠাৎ করেই খেয়া চোখ খুলল। নির্ঝর ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, খেয়া, এখন কেমন লাগছে? ঠিক আছো তুমি? খেয়া তার দিকে অপলক চেয়ে রইল। একটু পর ঘোর লাগা কণ্ঠে বলল, নির্রোজ। হু, বলো। আমায় জড়িয়ে ধরো। নির্ঝর চমকাল। খেয়ার মাথার চুলে বিলি কেটে দেয়া হাতটা থেমে গেল। খেয়া তাকে তুমি করে বলছে? জ্বরের ঘোরে বলছে এসব? কি হলো? আমায় জড়িয়ে ধরো। শীত লাগছে। খেয়ার জড়ানো কণ্ঠ কানে আসতে নির্ঝর তার চোখে চোখ রাখল। খেয়ার চোখ কেমন লাল হয়ে রয়েছে। সে বলল, এখন কেমন লাগছে খেয়া? ভালো। কতটুকু ভালো? অনেক ভালো। নির্ঝর তার দিকে একটু ঝুঁকে চিন্তিত গলায় বলল, আমাকে তো একদম ভয় পাইয়ে দিয়েছিলে। শরীরের তাপমাত্রা একদম বেড়ে গিয়েছিল। তুমি কি কিছু খাবে এখন? খেয়া অগোছালো দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, খাব। বলেই নির্ঝরের ঠোঁট দুটো আঁকড়ে ধরল। নির্ঝর প্রথমে চমকে উঠলেও একটু পর খেয়াকে ছাড়ানোর চেষ্টা করল। হয়তো জ্বরের ঘোরে সব করছে। সে চাচ্ছে না তাদের প্রথম কাছে আসাটা এভাবে হোক, কিন্তু পারল না। খেয়ার অদমিত ইচ্ছের কাছে হার মেনে নিজেও খেয়ার গলায় মুখ ডুবাল। 28। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুর। সকালবেলা রবীন্দ্রসঙ্গীতের সুরেই ঘুম ভাঙল খেয়ার। তার মাথাটা কেমন ভার ভার লাগছে। পাশ ফিরে অভ্যাসবশত নুহাকে খুঁজল। নুহা, নির্ঝর কেউ নেই। রবীন্দ্রসঙ্গীতের উৎস খুঁজল। তার জানামতে এ বাসায় কেউ রবীন্দ্রসঙ্গীত শোনে না। তাহলে আজ হঠাৎ বাজানোর রহস্য কি? রবীন্দ্রসঙ্গীতের মৃদু মধুর সুর ভেসে আসছে সেন্টার টেবিলে রাখা নির্ঝরের ফোন থেকে। নির্ঝর আবার কবে থেকে রবীন্দ্রসঙ্গীত শোনা শুরু করল? আজব তো। তবে তার এই শুভ্র সকালে রবীন্দ্রসঙ্গীত শুনতে বেশ ভালো লাগছে। ফ্রেশ হওয়ার জন্য উঠে বসল সে। গায়ের কম্বল টেনে সরাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। ভয় গলা শুকিয়ে গেল। রাতের বেলা ছি। দরজার কাছে কারো পায়ের আওয়াজ হতেই খেয়া শটান শুয়ে মাথা ঢেকে শুয়ে পড়ল। ছি। সে কিভাবে নির্ঝরকে মুখ দেখাবে? চলবে।